আরে হারামজাদারা, দুপুর বেলাতেও আমাকে ছাড়ছিস না? দুপুর বেলা এখানে এসে হাজির হয়েছিস। আজকে তোদের একদিন কি আমার একদিন। যা যা এখান থেকে বলছি। কত ছাড়াগুলো আমাকে দুদণ্ড শান্তিও দেয় না, মরেও শান্তি পাবো না এদের জন্য। কি হলো কি মা? তোমার বৌমা সেই কখন থেকে তোমাকে ডাকাডাকি করছে, আর তুমি এখানে বসে আছো? কি করব বাপ, পায়ের বাতের ব্যথাটা একটু বেড়েছে, তাই একটু বিশ্রাম নিতে বসেছিলাম। এদিকে এই হতচ্ছাড়া ছেলেপেলেগুলো আমাকে জ্বালিয়ে মারছে। জ্বালিয়ে তো মারবেই, তোমার মাথার যা অবস্থা। তোমাকে কতবার বলেছি ঘর থেকে বের হবে না, লোকজন তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। আমার মাথায় চুল নেই, এটা কি আমার কোনো দোষ নাকি? আমি জন্ম থেকেই এমন। বল, লোকজন আমাকে নিয়ে হাসি ঠাট্টা কেন করে? লোকজনের স্বভাব হাসি ঠাট্টা করা, তাই করে। এটা এখন আমাকে বলে লাভ আছে? তুমি তাড়াতাড়ি চলো। তুইও কেমন হয়ে গেছিস বাছা, আগের মতো আর তুই নেই। মনে হচ্ছে এখন আমি তোর জন্য পর হয়ে গেছি। মা, এসব কথা এখন একদম ভালো লাগছে না। তুমি যদি এখন বাড়িতে না যাও, তাহলে তোমার বৌমা আবার চিৎকার চেঁচামেচি করে তোমাকে ঘর থেকে বের করে দেবে। তখন খুশি হবে তো? না রে, ঠিক আছে, আমাকে নিয়ে চল। আমি উঠতে পারছি না, আমাকে একটু উঠতে সাহায্য কর। বৌমা, ও বৌমা, শুনলাম তুমি নাকি আমাকে ডাকাডাকি করছো। কোনো সাহায্য লাগবে নাকি গো? আমি কি রান্না বান্না করব? একদম না, আপনি একদম রান্নাঘরের ভেতরে ঢুকবেন না, তাহলেই আজকে সমস্ত তরকারি নষ্ট হয়ে যাবে। আমি আসছি, আপনি ওইখানেই দাঁড়ান। আপনার এত বড় সাহস! আমি বারণ করার পরেও আপনি এসে রান্নাঘরে ঢুকে বসে আছেন। আমি রান্নাঘরে ঢুকলে কি এমন হবে বৌমা? এমন করছো কেন আমার সাথে? গ্রামের সবাই বলে আপনি একটা অলক্ষী, অপয়া। আপনি যদি রান্নাঘরে ঢোকেন তাহলে তো আমার সমস্ত রান্না বান্না নষ্ট হয়ে যাবে। ওই রান্না খেয়ে আমরা অসুস্থ হয়ে পড়ব। না গো, এমনটা বলো না। আমার মাথার চুল পড়ে গেছে। এখন আমি অলক্ষী অপয়া হলাম কিভাবে? আমি কি আমার একটা সংসার চালাইনি? এত কথা তো শুনতে চাইনি। আপনি এখনই বের হন, বের হন বলছি। আর কোনোদিন রান্নাঘরের ভেতরে ঢুকবেন না। আমার একটা কথা শোনো বৌমা, একটু বোঝার চেষ্টা করো। আমি অলক্ষী অপয়া নই। তবে রে, একটা কথা কতবার বলতে হয় আপনাকে? আর পারি না বাপু, দাঁড়ান, আজকে আপনাকে একটা শিক্ষা দিতেই হবে। মরে গেলাম গো, মরে গেলাম। কে কোথায় আছো? ওরে ওরে, ও জগদীশ, আমাকে একটু বাঁচা, আমাকে বাঁচা। কি হলো কি মা? তুমি চিৎকার করছো কেন? ও, মায়ের চিৎকারে ছেলেও চলে এসেছে। তাহলে আসো, তোমাকেও একটু তোমার মায়ের সমান অনুভূতি দিয়ে দিই। কি যে করো না তুমি! এসো না, এসো, এখান থেকে বের হও তুমি। তোমাকে বলেছি আমি রান্নাঘরে যেও না, তবু তুমি এখানে এলে। আমার মাথাটা জ্বলে গেল রে, আমি কি করব? আমার মাথায় জল ঢাল, জল ঢাল। আমি কি এমন পাপ করেছিলাম হে ওপরওয়ালা? বলি কি গো বৌমা, দুপুর বেলায় তোমাদের বাড়ি থেকে অমন চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসলো যে? কি হয়েছে? কি আর বলবো কাকিমা আপনাকে, আমার বাড়িতে একটা অলক্ষী আছে না, ওই অলক্ষীটার জন্যই তো আমার সংসারে যত অশান্তি। তার মানে তোমার ওই টাকলা শাশুড়ি তোমাকে আবারও যন্ত্রণায় ফেলে দিল, তাই তো? তা নয় তো কি, কত করে বলেছি রান্নাঘরে ঢুকবেন না, ঢুকবেন না রান্নাঘরে। উনি আমার একটা কথাও শোনেন না। আমার ঘরে আছেন, আমার ঘরে খাচ্ছেন, এতেও তার শান্তি নেই। কি আর বলবো তোমাকে বলো, সেই তো কত বছর আগে থেকেই তাকে দেখে আসছি। উনি এমনই মানুষ, ঘাড় তেড়া। বয়স হয়েছে, এখনো ঘাড় তেড়ামি করলে হয়? আপনি একটু বলুন তো। শোনো, আমার একটা সাধুর সাথে কথা হয়েছে, বুঝলে তো। এইদিকে এসো, কানে কানে বলি।
সাধু বলল, এই যে মেয়ে মানুষ যারা টেকো হয়ে যায় তারা হলো অলক্ষী। ওপরওয়ালার অভিশাপের কারণেই তারা এমন টেকো হয়ে যায়। টাক হলো পুরুষদের গর্ব, মহিলাদের গর্ব হলো চুল। মহিলাদের কেন টাক হয়ে যাবে? আমিও তো সেই কথাই বলি। এখন কি করা যায় বলুন তো কাকিমা? আমি বলি কি, তোমার আর জগদীশের সংসারই ভালো আছে। তোমাদের সংসারের মধ্যে এই টেকো বুড়িটাকে তোমরা রেখেছো কেন? মরা না পর্যন্ত তো আর ফেলে দিতে পারি না। মরছে তো না। তোমাকে একটা উপায় বলি। সাধু বাবার কাছ থেকে আমি একটা জিনিস এনেছি। সেই জিনিস প্রতিদিন বুড়ির ভাতের সাথে মিশিয়ে খাইয়ে দিলে ধীরে ধীরে বুড়ি অসুস্থ হয়ে মারা যাবে। কি বলছেন কাকিমা? সত্যি বলছেন আপনি? এতে কাজ হবে তো? অবশ্যই হবে। তুমি একবার ব্যবহার করে তো দেখো। ঠিক আছে, আপনি তাহলে নিয়ে আসবেন আমার কাছে। বেশ, আমি নিয়ে আসবো। আজ তাহলে যাই গো, সন্ধ্যা হয়ে গেছে। শোনো, একটা কথা বলি, এভাবে ঘুমিয়ে যেও না। সারাদিন পর স্ত্রীর সাথে একটু আলাপ আলোচনা করতে হয়। আরে কি যে যন্ত্রণা! আগে জিজ্ঞাসা করে নেবে তো ঘুমিয়েছে কিনা। আমাকে কথা বলবার কোনো সুযোগ না দিয়ে এক গাদা কথা শুনিয়ে দিল। ও আচ্ছা, তাহলে তুমি ঘুমাওনি, তাই তো? না গো, আমি ঘুমাইনি। আমি না ঘুমিয়ে তোমার সাথে বক বক করছি। এই যে চোখ দুটো না ঘুমিয়ে আমি বড় বড় করে খুলে রেখেছি। এই যে এই দেখো না। আহা, রেগে যাচ্ছ কেন? তোমার সাথে গুরুত্বপূর্ণ একটা কথা আছে। তাহলে বলো, এত বক বক করবার প্রয়োজন হয় না। দেখো, তোমার মা কিন্তু এবার আমাদের সংসারে থেকে বড়ই অশান্তি করে বেড়াচ্ছে। এমনিতে তো গ্রামের মানুষের কাছে মুখ দেখাতে পারি না। সবাই শুধু বলে আমার শাশুড়ি মা একটা টেকো মহিলা। এ আবার নতুন কি? তা তো আমাকেও বলে। শুনতে শুনতে কান পচে গেল। এখন কি করতে পারি তুমি বলো তো? আমি বলি কি, সরলা কাকিমা বলেছে এক সাধুর থেকে একটা ওষুধ এনেছে। এই ওষুধ যদি মাকে খাওয়ানো যায় তাহলে মা ভালো হয়ে উঠবে। আসলে মা ভালো হবে? মায়ের আবার নতুন করে চুল গজাবে? আরে হ্যাঁ গো, ওইটা সরলা কাকিমা রয়েছে না, তার দূর সম্পর্কের এক আত্মীয়ের মাথায় অত সুন্দর চুল গজালো। তারপর সরলা কাকিমা নিজে গিয়ে ওই সাধু বাবার থেকে ওষুধ এনেছে। তাহলে তুমি ভাবো, সাধু বাবার ক্ষমতা কম নাকি? ব্যাপারটা তো একটু ভেবে দেখা দরকার। আমি এত চিকিৎসা করিয়েছি, তবুও আমার মায়ের মাথার চুল উঠল না কেন? এত চিকিৎসা যখন করেছো, এইটুকু করেই দেখো না। এতে তো আর পয়সা খরচ হবে না। তাছাড়া মায়েরও ভালো লাগবে, আমরাও একটু শান্তি পাবো। ঠিক আছে, তাহলে আর আমাকে জিজ্ঞাসা করবার কি আছে? মায়ের যদি এতে ভালো হয় তাহলে তুমি সরলা কাকিমার থেকে ওষুধ নিয়ে আসো। তাহলে বলছো তো? আরে বাবা, হ্যাঁ আমি বলছি। এবার ঘুমাও তো, কালকে আবার আমাকে কাজে যেতে হবে। আমাকেও ঘুমাতে দাও। কাকিমা কখন এলেন? অনেকক্ষণ এসেছেন বুঝি? তা নয় তো কি, তোমার বের হওয়ার কথা কখন ছিল আর তুমি কখন বের হলে? কতক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। যদি ধরা পড়ে যেতাম। আরে ধরা পড়বেন কিভাবে? আমার শাশুড়ি মা নাক ডেকে ঘুমোচ্ছে, আর আপনাদের ছেলের ঘুমাতে ঘুমাতে এত দেরি হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, এখন এই নাও, এই হলো বিষের বোতল। এই বিষ প্রতিদিন একটু একটু করে তোমার শাশুড়ির খাবারে মিশিয়ে দিলেই হবে। দেখবেন এতে যেন কাজ হয়। যদি কাজ না হয় তাহলে কিন্তু আবার আমি ফেঁসে যাব। দেখো দেখো, কোনো কাজ হওয়ার আগে ভরসা রাখতে হয়। তোমার তো সে ভরসাটুকুই নেই। ভরসা রাখো, দেখোই না কি হয়। তারপর আমাকে তুমি জানাবে। ঠিক আছে, আপনি এখন যান, আমি পরে আপনার সাথে কথা বলবো। বলি, ও বৌমা, এ তুমি ভাত দিয়েছো আমাকে? কি ভাত থেকে তো গন্ধ আসছে, মনে হচ্ছে পচে গেছে গো। ভাত পচে গেছে তাতে আমার কি? আমি কি ইচ্ছে করে পচিয়েছি নাকি? সকালের খাবার যদি দুপুরে খেতে আসেন তাহলে তো পান্তা ভাত নষ্ট হয়েই যাবে। কত আর বেলা হলো, তুমি আমাকে অন্য কোনো ভাত দাও। এই ভাত আমি খেতে পারবো না, প্রচন্ড গন্ধ আসছে। আর ভাত কোথায় পাবো আমি? এইটাই আপনার ভাগের ভাত,
আপনি খেলে খাবেন, না খেলে খাবেন না, এটাই আপনার কপালে আছে। তাহলে সকালে আর ভাত খেতে হবে না, তুমি বরং আমাকে অন্য কিছু দাও, আমি অন্য কিছু খেয়ে নেই। কিছুক্ষণ পর তো আবার দুপুরের ভাতই খাবো। শুধু খাই আর খাই, সারাদিন এত খাই খাই করেন কেন বলেন তো? আপনাকে এই খাবার খেতেই হবে। জোর করো না বৌমা, আমার শরীরটা তেমন ভালো নয়। এই কয়েকদিন ধরে কি যে হচ্ছে বুঝতে পারছি না। এই নষ্ট ভাত আমি খাই যদি, তাহলে আরো অসুস্থ হয়ে পড়ব। তাতে আমার কি? হ্যাঁ, আপনি অসুস্থ হয়ে পড়লে আমার কি? আপনার জন্য প্রতিদিন ভাত নষ্ট করব নাকি? ওই ভাত আপনাকে খেতেই হবে। আমার হয়েছে যত সব জ্বালা, খাবি না আবার তোর জন্য ভাত নষ্ট করব? খেতেই হবে তোকে। ওরে জগদীশ, কোথায় গেলি বাবা তুই? আমার শরীর যে আর ভালো লাগছে না, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি? ওরে ও জগদীশ, কোথায় গেলি? কি হলো কি? তোমার জন্য এই রাতের বেলাতেও ঘুমাতে পারবো না নাকি? সারাদিন কাজ করেও শান্তি পাই না। বাবা গো, আমার শরীরটা মোটে ভালো নেই রে, আমি মনে হচ্ছে মরেই যাব। মরে গেলে যাবি? আমাদের এত জ্বালা যন্ত্রণা দিচ্ছিস কেন রে বুড়ি? আজকে তোকে আমি মেরেই ফেলবো, না মরলেও মেরে ফেলবো। আহা, কি করছো তুমি? মেরে ফেলবে নাকি? মেরেই ফেলবো, দেখতে পাচ্ছ না কোনোভাবেই শান্তি পাচ্ছি না আমি। আমি বলি কি, তোমার মাকে অন্য কোথাও দিয়ে এসো, মরার সময় হয়ে গেছে, আবার অন্য যন্ত্রণা শুরু হবে। চলো তোমার মাকে গিয়ে ফেলে আসি। পাগল হয়েছো তুমি? মাকে ফেলে আসবো কোথায়? মা এখনো বেঁচে আছে। তোমার মায়ের যা অবস্থা, আজকে রাতের মধ্যেই তোমার মা মারা যাবে। এরপর তুমি ফেঁসে যাবে, বলবে তুমি তোমার মাকে খুন করেছো। তার চেয়ে বরং চলো তোমার মাকে আমরা অন্য কোথাও ফেলে দিয়ে আসি, মরে গেলে সেখানেই মরে পড়ে থাকবে। না গো, সেটা কোনোভাবেই সম্ভব নয়। তাই সম্ভব নয়? তাহলে আমি চললাম আমার বাপের বাড়িতে। আরে আরে, তুমি রেগে যাচ্ছ কেন? ঠিক আছে ঠিক আছে, তুমি যা করবে আমি তাতেই রাজি। চলো, কি করতে হবে করো। আহা, কি করছো তুমি? বস্তার মুখ এমন ভাবে আবার খুলছো কেন? এভাবেই বস্তা ভরে নদীতে ফেলে দেব। এ কাজ করতে আমার একটুও ভালো লাগছে না গো। ভালো না লাগলেও করতে হবে। জগদীশ, তোরা আমাকে কোথায় নিয়ে এসেছিস বাবা? ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিস নাকি? আমার একদম ভালো লাগছে না, আমার মনে হচ্ছে আমি মরেই যাচ্ছি। তোমার মায়ের জ্ঞান ফিরে গেছে, কত করে বললাম বস্তার মুখ খুলো না, খুলো না। আমি কিভাবে জানবো যে মায়ের জ্ঞান ফিরে যাবে? এখন কি করব বলো তো? অরে অরে ও জগদীশ, আমার হাতের বাঁধনটা খুলে দে না বাবা। কি করছিস তোরা? আমার হাত এভাবে বেঁধে রেখেছিস কেন? দেখো, মা যা করছে চুপচাপ দেখতে থাকো, বসে থাকো, হাতের বাঁধন খোলা যাবে না। কেন রে? আমার হাতের বাঁধনটা একটু খুলে দে না, বড্ড যন্ত্রণা হচ্ছে, না হলে কিন্তু আমি চিৎকার করব। ঠিক আছে ঠিক আছে, চিৎকার করতে হবে না, আমি তোমার হাতের বাঁধন খুলে দিচ্ছি। তোরা আমাকে হাত পা বেঁধে এখানে নিয়ে এসেছিস আমাকে মেরে ফেলার জন্য, তাই না? আমি সব কিছুই বুঝি। যখন বুঝতেই পারছিস তাহলে আর লুকিয়ে লাভ কি? তোকে এবার মরতেই হবে। তোরা আমাকে মারিস না রে, আমি দূরে কোথাও চলে যাব, তোদের সংসারে আর থাকবো না। কে আছো? বাঁচাও আমাকে, কে আছো? বাঁচাও। তবে রে, মুখে বুলি ফুটেছে তোর? বুলি সারা জীবনের মতো আমি বন্ধ করে দেব আজকে। তোমার কি হলো গিন্নি? দাঁড়াও, চিন্তা করো না, আমি আসছি তোমাকে বাঁচাতে। আরে বৌমাকে বাঁচা, বাঁচা, জলে ডুবে যাবে তো মেয়েটা। সবকিছুই তোমার জন্য হয়েছে গিন্নি, গিন্নি আমি আসছি, দাঁড়াও। বলুন জগদীশ, কিভাবে কি হলো? কে কাকে মেরেছে আমাকে একটু বলতে হবে, না হলে আমি আসল অপরাধীদের ধরতে পারবো না। মানে আসলে হয়েছে কি, গত রাতে
কিছুই হয়নি সাহেব। গত রাতে আমরা একটা বিশেষ কাজে নদীর পাড়ে গিয়েছিলাম, তখন বৌমা পা পিছলে নদীতে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। তাহলে আপনি বলছেন এটা একটা দুর্ঘটনা, ইচ্ছাকৃত কোনো ঘটনা নয়, তাই তো? তাহলে গ্রামের লোকেরা যে আপনার ছেলে আর ছেলের বউয়ের নামে অভিযোগ করছে, বলছে ওনারা নাকি আপনাদেরকে আপনাকে মারতে চেষ্টা করেছিল। আপনি কি পাগল সাহেব? আমার ছেলে আর ছেলের বৌমা আমাকে মারার চেষ্টা করবে কেন? আমরা তো একই পরিবারের। তাছাড়া আমার ছেলে তার মায়ের ক্ষতি করতে চাইবেই বা কেন? ঠিক আছে, আপনি যেহেতু অভিযোগ করছেন না, তখন তো আর আমাদের কিছু করবার নেই। চললাম। বলি ও বৌমা, তোমাকে যে বিষের বোতল দিয়েছিলাম, সেই বিষ একটু একটু করে তোমার শাশুড়ির খাবারে মিশিয়ে দিয়েছিলে তো? এতদিনে তো মরে যাওয়ার কথা। আচ্ছা বলুন তো কাকিমা, আমার শাশুড়ি আপনার কবে কোন ক্ষতি করেছিল যার কারণে আপনি আমার শাশুড়ির পেছনে এভাবে লেগে আছেন? আশ্চর্য, তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো শুনি? আপনি সেই প্রথম থেকে আমার মাথায় সমস্ত কথা ঢুকিয়েছেন, সমস্ত কুবুদ্ধি দিয়েছেন। না হলে আমি আমার শাশুড়ির সাথে কখনোই এমন কাজ করতাম না। এখন আমার দোষ হয়ে গেল, তাই না? আর তুমি যে তোমার শাশুড়িকে মারার পরিকল্পনা করেছো। আমি ভুল করেছি, শুধরেও নিয়েছি। আপনার কুবুদ্ধি শুনেই তো এত কিছু করতে বাধ্য হয়েছি। আমি এখন আমার শাশুড়ির চিকিৎসা করাচ্ছি। তাহলে তোমার শাশুড়ি যে একটা টেকো মহিলা, সে যে একটা অলক্ষী, সেটা তুমি ভুলে গেছো? কোনো মহিলার চুল পড়ে যাওয়া মানে যে সে অলক্ষী এমনটা নয়। আমার শাশুড়ি যথেষ্ট ভালো মানুষ। এত কিছুর পরেও আমার শাশুড়ি আমাদের নামে পুলিশের কাছে কোনো অভিযোগ করেনি। ভালো করতে গিয়ে খারাপ হয়, ভালোই করা যাবে না বাপু। আপনাকে কোনো ভালো করতে হবে না। আপনাকে যেন আর কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। আর একবার যদি আমার শাশুড়ির কোনো ক্ষতি আপনাকে করতে দেখেছি না, তাহলে আমার শাশুড়িকে যেভাবে মেরে ফেলার চেষ্টা করেছিলাম, আপনাকে ঠিক ওইভাবেই মেরে ফেলবো। মা, ও মা, আর কতক্ষণ ঘুমোবেন? সেই কখন থেকে ডাকছি, খেতে যাবেন না? উঠুন। শরীর কি বেশি খারাপ লাগছে? উঠছে না কেন? মা, ও মা, উঠুন না। কি হয়েছে আপনার? কথা বলছেন না কেন? কি মায়ের সারা শরীর তো ঠান্ডা হয়ে গেছে। ওগো, তুমি কোথায় আছো? কোথায় গেলে তুমি? এদিকে একবার এসো তো, দেখো তো মায়ের কি হয়েছে। কি হলো? কি চিৎকার করছো কেন? মায়ের কি হয়েছে? মা কথা বলছে না, সাড়া দিচ্ছে না, সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। মা মনে হয় আর বেঁচে নেই গো। হ্যাঁ, কি বলছো কি তুমি? মা বেঁচে নেই? না না না, এমনটা হতে পারে না। আমাদেরকে ছেড়ে মা চলে যেতে পারে না। সারা জীবন কত কষ্ট করেছে মা। যখন আমি একটু ভালো হলাম, মায়ের সেবা করতে শুরু করলাম, তখন মাই আমাদের ছেড়ে এভাবে চলে গেল। মা তার এই দুঃখের জীবন থেকে মুক্তি পেয়েছে। অন্তত কেউ তাকে নিয়ে কটূক্তি করবে না, টেকো বলে খ্যাপাবে না। মা গো, আমাকে ক্ষমা করে দেবেন মা। আমি আপনার যোগ্য বৌমা হতে পারিনি মা, আপনি আমাকে ক্ষমা করুন। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।